আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। একটা কথা বলার জন্য আমি এখানে এসেছি আপনার সম্মুখে। আজ সকালে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের আগে চিকিৎসার জন্য ভারতে যেত এবং ভারতে যাওয়াটা প্রেফার মনে করত। এখন ভারত কিন্তু আমাদের উপর ব্যান লাগিয়ে দিয়েছে, চিকিৎসা ভারতে যেতে পারবে না। ঠিক আছে, চিকিৎসা যদি বাংলাদেশের ভারতে যেতে না পারে, ভারতে তো আমরা চিকিৎসা করি, আমরা তো বিনা পয়সায় চিকিৎসাটা করি না ভারতের কাছে, আমরা ভারতে চিকিৎসাটা করি পয়সার বিনিময়ে। তো তোমাদের সেই পয়সা থেকে তোমরা বঞ্চিত হবে। তোমাদের ডাক্তাররা এখন মোদির উপর খেপে গেছে, বলছে যে বাংলাদেশিরা না আসলে তাদের ক্লিনিক এবং হাসপাতাল এগুলো গুটাই ফেলতে হবে। তো তারা এখন বলছে বাংলাদেশি থেকে আমরা সাদরে অভ্যর্থনা জানাবো। আসলে হঠাৎ করে তোমাদের নীতিটা পরিবর্তন হয়ে গেল। আগরতলাতে, ত্রিপুরাতে তোমরা বাংলাদেশি থেকে হোটেলে থাকতে দাও নাই, হোটেল থেকে বের করে দিচ্ছ। তোমাদের হোটেল অ্যাসোসিয়েশনে বলেছে তোমাদেরকে হোটেল থেকে বাংলাদেশি থেকে বের করে দিতে এবং কোনো রকম খাবার না দিতে, এবং কিছু কিছু হাতও উঠিয়েছে বাংলাদেশিদের উপর কোনো জায়গায়। সেটা বাংলাদেশিরা অভিযোগ করেছে, এসে তোমরা যে হাত উঠিয়েছে সেটা অভিযোগ করেছে বাংলাদেশিরা। ঠিক আছে, আবার তোমরা পরক্ষণে বলছো যে বাংলাদেশিরা আসতে পারবে, বাংলাদেশে আমরা সাদরে অভ্যর্থনা জানাবো। তোমাদের এখানে আমরা চিকিৎসা না পেলে এখন কিন্তু বাংলাদেশের মানুষরা ভারতে পর্যটনের ভিসায় যেতে খুব চাচ্ছে না। ডেইলি 4,000-5,000 মানুষ নাকি ভারতে যেত, বিশেষ করে কলকাতার ওই সীমান্ত দিয়ে ঢুকতে। এখন নাকি 200-300 মানুষের বেশি হয় না। কলকাতা নিউ মার্কেটে এখন অভাব, মানে পর্যটনের অভাব। নিউ মার্কেটে যে কেনা বেচা ওঠে, এটা মেজর 90%, 90-94% এটা করতো বাংলাদেশি ক্রেতারা। এখন বাংলাদেশের ক্রেতারা না যেতে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তারা বলছে এইভাবে চললে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে, বাংলাদেশিরা আসুক, এখানে সেফটিতে থাকবে, আমরা সেফটি দিব। মোদি এবং রর ক্রমাগত উস্কানি বাংলাদেশের উপর আছে, এখন ফেলিওর। আমি তো আগে আমার ভিডিওতে বলেছিলাম, মোদির ফার্স্ট এজেন্ডা ফেল, সেকেন্ড এজেন্ডা ফেল, থার্ড এজেন্ডা ফেল, এভরি এজেন্ডা উইল বি ফেল ফ্রম Modi's every agenda will be failed in Bangladesh. What Modi is trying to implement in Bangladesh, it will never effective in Bangladesh. বাংলাদেশের মানুষ আজকে ডক্টর ইউনূস সাহেবের ডাকে সাড়া দিয়ে দিচ্ছে, সবাই একমত হয়ে গেছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা বাংলাদেশি মানুষ, আমরা নিজেদেরকে ভাই মনে করি, সবাই ভাই ভাই একসাথে। সেই কৃষ্টি কালচার আগে থেকে আমরা বাংলাদেশে এই অবস্থান করছি, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। এখানে কোনো সাম্প্রদায়িক বিভেদ নাই। সেই বিভেদে আগুন সেখানে উস্কে দিচ্ছে মোদি, বিজেপি, কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিজেপি এবং মোদির সহচর পর্যটক শূন্য হয়ে গেছে বাংলাদেশের পর্যটকরা, এবং যারা চিকিৎসা করবে তারা বাংলাদেশের অল্টারনেট থাইল্যান্ডে, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং পাকিস্তানে যাওয়ার পর্যটন এবং চিকিৎসা সবগুলোর জন্য এই সমস্ত দেশে যাওয়ার চিন্তাভাবনা করছে না। কেউ অলরেডি যাচ্ছে, এবং পাকিস্তান তো অলরেডি ভিসার জন্য কোনো পয়সা নেবে না, ফ্রি করে দিয়েছে ভিসা, এবং লেখাপড়ার জন্য ছাত্রদের বৃত্তীয় স্কলারশিপও দিয়ে দিচ্ছে, পাকিস্তান ডিক্লেয়ার করে দিয়েছে। তো লাভটা কার? পাকিস্তানের লাভ, তুমি ভারতের ক্ষতি। মোদির আসলে মাথাটা মোটা। এই টাইপের একটা মানুষকে কেমনে ভারতের মানুষ প্রধানমন্ত্রী বানালো, যার মধ্যে কোনো জ্ঞান নেই, ন্যূনতম জ্ঞান নেই পররাষ্ট্রনীতি সম্বন্ধে, নিজের দেশের সম্বন্ধে, প্রতিবেশীদের সাথে একটা সুসম্পর্কের ব্যাপারে। যে লোকের মধ্যে কোনো ন্যূনতম একটা জ্ঞান নেই, সেই লোককে ভারতের প্রধানমন্ত্রী করে ভারতকে আজ বিপদের মুখে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদী। এটা ভারতের মানুষকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ, আমাদের ভাবধারা চিন্তাধারা অসাম্প্রদায়িক। আমাদের এখানে সাম্প্রদায়িক বীজ বাষ্প ইসকন দিকে দিয়ে ছড়িতে চেয়েছিল, হিন্দু নিধন হচ্ছে এটা বলে অসাম্প্রদায়িক ইয়েটা তুমি ছড়িয়ে দিতে চেয়েছিলে, কিন্তু লাভ হবে না। বাংলাদেশ তোমাদের এই সমস্ত কিছুতে কাজ হবে না, এটা ফেলিওর হয়ে গেছে। মোদিকে তোমরা ভারতবাসী যত দ্রুত রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে পারো
ততই মঙ্গল। মোদির আশেপাশে একটা একটা দেশ নাই ভারতের সাথে সম্পর্ক, এইগুলো সব মোদির আমলেই হয়েছে। প্রত্যেকটা প্রতিবেশী মোদির বিরুদ্ধে চলে গেছে। আমি একটা নাম বলি, চীন। চীন কোনোদিন মোদিকে ভারতকে করবে, ভারতের সাথে সম্পর্ক খারাপ। পাকিস্তান ভারতের সাথে সম্পর্ক খারাপ। এখন বাংলাদেশকে শত্রু বানিয়ে ফেলেছে ভারতের। নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এইদিকে ইন্দোনেশিয়া, ইরান এবং কানাডা, তুরস্ক, এগুলা ভারতের শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে। বাইরের একটা দল ভারত তুরস্ক থেকে চেয়েছিল, তুরস্ক বলছে যে আমরা তোমাদেরকে দেবো, বাংলাদেশকে দিব। তুরস্ক দেয় না ভারতকে, বাইরের একটা দল কেন দিবে তোমাদেরকে? এখন ভারতে যে পর্যটন শিল্প এবং চিকিৎসা যে আকাল, বাংলাদেশি রোগীর অভাবে আকাল হচ্ছে, আপনাদের নেতা শুভেন্দু অধিকারীকে বলেন তার বাসা থেকে এনে সবাইকে খাওয়ানোর জন্য, সবাইকে টাকা দেওয়ার জন্য। এই শুভেন্দু সম্বন্ধে আমরা যতটুকু শুনেছি, তিনি নাকি গরুর মাংস খেতেন। এক মুসলিমের বাসায় গিয়ে 3 বাটি গরুর মাংস খেয়েছেন এবং যাওয়ার সময় টিফিন খেতে করে গরুর মাংস নিয়ে গেছেন। শুভেন্দু নাকি ভোল পাল্টানো রাজনীতিবিদ, আগে অন্য দল করতেন, এখন সুযোগ বুঝে এই বিজেপিতে ঢুকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। পাকিস্তান আমাদের এই দুর্যোগের সময়, বাংলাদেশে এই চরম দুর্যোগের সময় পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্রে পরিণত হয়েছে। উই আর মোস্ট ওয়েলকাম টু পাকিস্তান। পাকিস্তানকে আমরা স্বাগত জানাই। পাকিস্তান আমাদেরকে সব ব্যাপারে, ভারত যদি আগ্রাসন চালায় বাংলাদেশে, তাহলে পাকিস্তান আমাদের পাশে থাকবে, সেটা বলেছে। আর ভারতকে মনে রাখতে হবে, আমাদেরকে নিউক্লিয়ার বোমা মেরে হুমকি ধমকি দাও, মেরে ফেলবে আমাদেরকে, সেই চিন্তাধারা থেকে তোমাদের সরে আসতে হবে। কারণ সেই চিন্তাধারায় তোমাদের আর চলবে না। তোমরা যে হুমকি ধমকি দিয়েছ, এই হুমকি ধমকি থেকে সরে আসো। তোমরা আমাদেরকে নিউক্লিয়ার, ভারত তোমরা তো একা পারমাণবিক রাষ্ট্র না এই বিশ্বে। তোমার দুই পাশে দুইটা, একটা সিংহ, একটা বাঘ বসে আছে। তোমার এক পাশে, উত্তর পাশে বসে আছে সিংহ চীন, এবং তোমার দক্ষিণ পাশে বসে আছে বাঘ। দোনোটাকে তুমি ভারত জমের মতো ভয় পাও। বাংলাদেশকে এত হুমকি ধমকি দাও, একটা হুমকি তুমি শুভেন্দু এবং নরেন্দ্র মোদী, এই মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, তোরা একটা হুমকি দিয়ে দেখা চীনের বিরুদ্ধে, আমরা বলবো তোরা বাপের বেটা, তোরা পারবি না। পাকিস্তানকে একটা হুমকি দিয়ে এইভাবে, বাপের বেটা আমরা মনে করবো, পারবি না, তোদের ওই হিম্মত নেই। বাংলাদেশ ছোট দেশ, তোদের সাথে তো কোনো কনফ্লিক্টে যায়নি বাংলাদেশ। আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী, উনি তো প্রথমেই চেয়েছিলেন এই চাওয়ালা মোদির সাথে বৈঠকে বসার জন্য, কিন্তু চাওয়ালা মোদি তো রাজি হয় না, অ্যাভয়েড করে গেছে আমেরিকাতে। আমি জানি চাওয়ালা মোদির মধ্যে ক্যাপাবিলিটি নেই, সক্ষমতা নাই এই আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের সাথে বসার জন্য। উনি একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, কার সাথে কিসের সাথে কি পান্তা ভাতে কি তুলনা হয়। পেঁয়াজ আমদানি বন্ধ করে দিবে আমাদেরকে, আমাদের হলনা বন্ধ করে দিবে, ফলনা বন্ধ করে দিবে, আমাদের পুরা এক্সপোর্ট বন্ধ করে দিবে, বন্ধ করে দিয়েছ তো আগেও। এখন পাকিস্তান দিচ্ছে পেঁয়াজ। এর আগে একটা পাকিস্তানে একটা জাহাজ এসেছিল, তোরা বলছো তোরা ভারতীয়রা তোরা ফেনা তুলে ফেলছস বুকের মধ্যে, এই বলে যে এখানে ওই জাহাজে এসেছিল কাপড়ের কেমিক্যালস, আমার গার্মেন্টস শিল্পের জন্য কাপড়ের কেমিক্যালস এবং গ্লাস শিল্প। বাংলাদেশে অনেকগুলো গ্লাস ফ্যাক্টরি আছে, যেগুলোর জন্য এই রসদ আসছিল, কাঁচ ভাঙা এবং কেমিক্যালস বিভিন্ন। আর তোরা বলছিস অস্ত্র আসছে পাকিস্তান থেকে, পারমাণবিক অস্ত্র আছে, বোকাত জাত, মুখ খাইয়া বোকাত জাত। বাংলাদেশে আমি বলি, বাংলাদেশে আমি বলি, এটা আমার না, বাংলাদেশের বেশিরভাগ মানুষের একটা দাবি আমাদের সরকারের প্রতি। তাড়াতাড়ি আমরা ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি তাড়াতাড়ি পাকিস্তান ভিজিট করেন এবং ভিজিট করে পাকিস্তানের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হন, নিউক্লিয়ার ট্রিটি, এবং 15 থেকে 20টা যদি ডিফারেন্ট রেঞ্জের, বিভিন্ন রেঞ্জের নিউক্লিয়ার ওয়ার হেডেড মিসাইল জোগাড় করে
ভারতের বর্ডার, ভারতের চতুর্দিকে যে আমাদের বর্ডার আছে সব জায়গায় বসিয়ে দেন, দেখবেন দাদাবাবুদের ধুতি এবং কাপড় নোংরা হয়ে যাবে, পায়খানা নরম হয়ে। মিজোরাম অলরেডি 7 সিস্টার ভাঙার মনে হয় পুরোদা হবে মিজোরাম অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে তারা ভারতের কিছু অংশ বা মিজোরাম এবং বার্মার কিছু অংশ নিয়ে তারা আলাদা একটা স্টেট হবে। যাক, আমরা স্বাগত জানাই, আলহামদুলিল্লাহ। মিজোরাম আলাদা হোক, এরপরে মণিপুর আলাদা হোক, সেভাবে আমরা প্রয়োজনে আমরা সাহায্য করব। ভারত যেভাবে আমাদেরকে অস্থিতিশীল করছে, আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে ভারত অস্থিতিশীল করলে ভারতের 7 সিস্টার অস্থিতিশীল হয়ে যায়, ভেঙে যাবে। আমরা বেশি বাড়াবাড়ি করলে আমরা 7 সিস্টার কেটে দিব। এবং চীন ওত পেতে বসে আছে তোমার চিকেন নেক খাওয়ার জন্য। এদিক থেকে বাংলাদেশ খাবে, ওই দিক থেকে চীনে খাবে তোমার চিকেন নেক। তারপর তোমরা 7 সিস্টারের সাথে কেমন যোগাযোগ করে দেখো। এর মধ্যে বাংলাদেশে বেশি বাড়াবাড়ি করলে যে বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যে দাবি করেছেন, বেশি বাড়াবাড়ি করলে আমরা ওই নবাব যুগে ফিরে যাব। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম আমরা বাংলাদেশের দাবি করব, আমরা এগুলা বাংলাদেশের দাবি করে বসবো। একেবারে সত্য কথা বলেছেন রিজভী সাহেব, আপনাকে ধন্যবাদ। যে দেশ একটা বিদেশি কূটনৈতিক দূতাবাসকে নিরাপত্তা দিতে পারে না, সে সবক শিখায় বাংলাদেশে পিস কিপিং ফোর্স ডেপ্লয় করার জন্য। আইন জানো কিছু? পিস কিপিং ফোর্স তোমরা চাইলে কি এখানে আসবে? নিয়ম হচ্ছে বাংলাদেশ সরকার চাইতে হবে পিস কিপিং ফোর্স। কেন পিস কিপিং ফোর্স বাংলাদেশে লাগবে? মমতা ব্যানার্জির বাসায় লাগবে পিস কিপিং ফোর্স। একটা অসাম্প্রদায়িক মুখোশের আড়ালে মমতা ব্যানার্জি কট্টর একটা হিন্দুত্ববাদী। মমতা ব্যানার্জি, তোমার মুখোশ উন্মোচন হয়ে গেছে। তোমাকে আমরা মনে করতাম ভারতের মধ্যে একটা মুখ্যমন্ত্রী আছে যে কিনা সংখ্যালঘুদের ব্যাপারে মুখ তুলে কথা বলে, কিন্তু তোমার ওই যে মুখোশের আড়ালে তোমার সেই কট্টর হিন্দুত্ববাদী প্রকাশ পেয়ে গেছে। আমরা রিজেক্ট করছি, তুমি মমতাকে আমরা রিজেক্ট করছি। তুমি একটা ফালতু, তুমি একটা টাউট মার্কা পলিটিশিয়ান, রাজনীতিবিদ। আমার কথা যদি তোমার ভালো লাগে তুমি প্রটেস্ট করো, তুমি একটা টাউট মার্কা রাজনীতিবিদ। তুমি হিন্দু ভোট, সাম্প্রদায়িক ইস্যু ওই বিজেপির সাথে তাল মিলিয়ে হিন্দু ভোট, শুভেন্দুর ভোট বাড়িয়ে ফেলবে, সাম্প্রদায়িক ইস্যু তুলবে। তুমি এই ভয়ে তুমি তোমার ভোটের জন্য, আর তোমার ভিতরে চিন্তাধারা আছে। রাহুল গান্ধী বড় বড় কথা মারে, গণতন্ত্রের কথা মারে। এই যে বাংলাদেশে এতগুলা হত্যাকাণ্ড হয়েছে, রাহুল গান্ধী একটা হত্যাকাণ্ডের কোনো বিচার চেয়েছে? কোনো একটু মুখ খুলে বলেছে? বেটা, লম্বা লম্বা কথা মারো তুমি, হ্যাঁ? বিরোধী নেতা হয়েছো, হয়েছো, গণতন্ত্রের ধ্বজাধারী। কিসের মানবাধিকার তোমার মধ্যে আছে? মানবাধিকার থাকলে তুমি মোদির বিরুদ্ধে বলতে, যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মোদি সাহায্য করেছে এত বছর, একটা ডিক্টেটর, একটা ফ্যাসিস্ট একটা ফেরাউন হওয়ার জন্য। সে মোদি 1 নম্বর কারিগর শেখ হাসিনা ফেরাউন হওয়ার পথে। 6,000-7,000 লোক নাকি এখন শোনা যাচ্ছে শেখ হাসিনার শাসন আমলে মৃত্যুবরণ করেছে, মেরেছে শেখ হাসিনা। এগুলোর জন্য মোদি দায়ী। মোদি তো গুজরাটের কষায় 1000 মুসলমান হত্যার দায়ী আছে মোদির বিরুদ্ধে। আমেরিকাতে স্যাংশন ছিল মোদির বিরুদ্ধে, সে প্রধানমন্ত্রী হওয়ার ফলে সেই স্যাংশনটা উঠিয়ে নিয়েছে আমেরিকা। তারপর কাশ্মীরে অমিত শাহ এবং মোদি মিলে হত্যাযজ্ঞ চালাচ্ছে মুসলিমদেরকে। এইটা দায়ীও মোদিকে নিতে হবে। ইসরায়েলে গোপনে অস্ত্র পাঠাচ্ছে মোদি, নিরীহ গাজাবাসীকে হত্যা করার জন্য। এখানেও দায়ী নিতে হবে মোদিকে। কূটনীতিক নিরাপত্তা দিতে পারো না, আর বাংলাদেশের অভ্যন্তরের ব্যাপারে নাক গালাও। ফালতু কোথাকার একটা অথর্ব, ভারতের ইতিহাসে আমি বলবো একেবারে অকার্যকর একটা অথর্ব একটা প্রধানমন্ত্রী হয়েছে এটা। হ্যাঁ, ভারতবাসীকে আহ্বান জানাবো, শশী থারুর যেরকম মানুষ, যে মন মানসিকতার মানুষ, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট গাই শশী থারুর। এই টাইপের একটা লোককে আপনারা ভারতের প্রধানমন্ত্রী বানান, ভারত তার আশেপাশে সব দেশের সাথে সম্পর্ক ঠিক করতে পারবে। তখন আমি কোনো একটা ব্যক্তিকে সাপোর্ট করছি না, তার নীতিকে সাপোর্ট করছি। শশী থারুর, আরেকজন ভারতীয় সাংবাদিক আছে এস.কে. বোরা, এই কর্ণাটকে সম্ভবত, একেবারে রিয়েল সংবাদ পরিবেশন করেন। আমি স্যালুট জানাই বোরাজিকে।
এখন দিল্লিতে দূতাবাস আক্রমণ করবে, বাংলাদেশের দূতাবাস। তুমি ভারত, তুমি বাংলাদেশের নিরাপত্তা মারাও। হ্যাঁ, তোমার ঘরের নিরাপত্তা আগে দেখো। হ্যাঁ, তোমার ঘরের নিরাপত্তা দেখো। তুমি যেভাবে মোদি যেভাবে সাম্প্রদায়িক বিষ বাস ঢালছো, সেভেন সিস্টার তো তোমার ভেঙে টুকরো হয়ে যাবে, আলাদা হয়ে যাবে তোমার থেকে। পশ্চিমবাংলা তোমার থেকে আলাদা, তোমাদের উপর সন্তুষ্ট না পশ্চিমবাংলার লোক। ওইদিকে কাশ্মীর তোমাদের থেকে আলাদা হয়ে যাবে টুমরো। তারপর শিখরা খালিস্তান আন্দোলন করছে, তারা আলাদা হয়ে যাবে। তাদের ক্ষত সেটা ভুলে নেই তারা। স্বর্ণ মন্দিরে তোমরা যে ইন্দিরা গান্ধী যে সেনা অভিযানটা চালিয়েছে, সেই কথা শিখদের মনে এখনো জেগে আছে। শিখরা ভুলে নেই। তোমরা খালিস্তান ভাগ হবে। আর তামিলনাড়ু তোমাদেরকে পাত্তা দেয় না। তোমরা জোর করে হিন্দি শিখাতে চাও তাদেরকে হিন্দি শেখাতে যেও না। এতে বিপরীত হবে, তারা তোমাদের ওই সমস্ত এগুলো মানবে না, মানছে না তোমাদেরকে। তামিলনাড়ু অত্যন্ত সমৃদ্ধশালী একটা স্টেট এবং অর্থনীতির দিক দিয়ে সবাই, তাদের অর্থনীতি তোমরা ব্যবহার করছো মোদিরা। আর বেশি বাংলাদেশ নিয়ে বেশি বাড়াবাড়ি করবে, আমরা চিকেন নেক তোমাদেরকে কাটবো, চিকেন নেক খেয়ে দেবো তোমাদের। চীন আছে ওইদিকে, বাংলাদেশকে নিউক্লিয়ার বোমা মেরে তোমাদের হুমকি দাও, বাংলাদেশকে নিউক্লিয়ার বোমা মেরে তোমরা ধ্বংস করে দিবে। হ্যাঁ, এই সমস্ত এগুলি শিখাই কে তোমাদেরকে? বাংলাদেশের বন্ধু আছে, নিউক্লিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বাংলাদেশের বন্ধু আছে, তোমার আশেপাশে আছে, আমি নাম বলছি না। তারা বলছে বাংলাদেশ আক্রান্ত হলে তারা তোমাদেরকে অ্যাটাক করবে, তারা নিউক্লিয়ার স্টেট, ভুলে যেও না। তাহলে বাংলাদেশকে একেবারে পারমাণবিক ছাড়া ভুলে করবো না। আর ইনশাল্লাহ আমরা আশা করছি বাংলাদেশ ভারতের বর্ডারের মধ্যে অন্তত 15 হইতে 16টা লং রেঞ্জ বিভিন্ন ডিফারেন্ট রেঞ্জ মিসাইল, নিউক্লিয়ার হেডেড পারমাণবিক ওয়ার হেডেড যুক্ত মিসাইল, বিভিন্ন রেঞ্জের মিসাইল 15 হইতে 16টা মিসাইল আশা করছি বাংলাদেশ সরকার যে কোনোভাবে ম্যানেজ করে এগুলা ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন করবে। তখন তোমাদেরকে এই অ্যান্টিবায়োটিক খেতে হবে, তোমাদের পায়খানা যে নরম হয়ে যাবে, প্রস্রাব যে রাখতে পারবে না, এগুলি ঠিক করার জন্য। আর মমতা ব্যাপারে কি বলবো? মমতা তো একটা নটঙ্গিবাস, নিজের গদি উল্টে যাচ্ছে ওইটা ঠিক করার জন্য। ভারতকে আমরা বলি, ভারত তোমার তো আশেপাশে কোনো বন্ধু নেই, মোদি তোমাদেরকে বন্ধু শূন্য করে ফেলেছে। খুব ভালো হয়েছে, তোমাদেরকে মোদি বন্ধু শূন্য করে ফেলেছে। চীন তোমাদের বন্ধু না, তোমার প্রতিবেশী, জাতশত্রু। পাকিস্তান তোমাদের বন্ধু না, তোমার প্রতিবেশী, জাতশত্রু। বাংলাদেশ তোমাদের দাসী হাসিনা, তোমাদের সাংবাদিকই বলছে হাসিনাকে দাসী বলছে ভারতের, আমি বলিনি, তোমাদের সাংবাদিকে বলছে। আমি ভদ্রলোকের নামটা ভুলে গেছি, অত্যন্ত সাবলীল কলকাতার একজন সাংবাদিক, নামটা খেয়াল পড়ছে সুন্দর করে, উনি খুব হ্যান্ডসাম টাইপের লোক। উনি বলছে ভারতের দাসী শেখ হাসিনা। এই দাসীকে আমরা কেন রক্ষা করবো? প্রশ্ন তুলেছে, মোদিকে কেন রক্ষা করতে হবে দাসীকে? আর মোদির ব্যাপারে, শেখ হাসিনার ব্যাপারে ডক্টর আসাদুদ্দিন ওয়াইসি সাহেব বলছে, মোদিকে বলছে, तुम हसीना को छोड़ो, বাংলাদেশ কা আদমি কে সাথ বাংলাদেশ কা সাথ রিস্তা জোড়ো। ওনার কথাগুলো এখন প্রতিফলিত হচ্ছে। গতকালকে তোমাদের পররাষ্ট্র সচিব এসছে। বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নাই, টিট ফর ট্যাট, তোমরা যেটা দেবে সেটার প্রতি উত্তর তোমরা পাবে। হ্যাঁ, আগে হাসিনা তোমাদেরকে গিয়ে নমস্তে করতে, উই আর নট গিভিং ইউর নমস্তে, উই আর নট টেলিং ইউর নমস্তে, টিট ফর ট্যাট, তোমরা যাই দিবে তাই পাবা। সীমান্ত যদি একটা গুলি চালাও, নির্দেশ দেওয়া আছে 2টা গুলি তোমাদেরকে ফেরত দেওয়ার জন্য। হিম্মত থাকে তো তোমরা রুখে দাঁড়াও, পারবে না। এই দেশের মানুষ ডক্টর ইউনূস সাহেবের পিছনে হিন্দু মুসলমান মধ্যে কিছু আপামর বৃদ্ধ বলেছে বা শিশুদের সবাই ডক্টর ইউনূস সাহেবের পিছনে এখন একতাবদ্ধ। এই দেশের মানুষ ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের জন্য একটা রহমত স্বরূপ চলে আসছেন। এমন একজন লোককে আমরা পেয়েছি যার সারা দুনিয়াতে যার খ্যাতি, যার ধারে কাছেও নেই নরেন্দ্র মোদী, যার ধারে কাছেও নেই। বেটা নরেন্দ্র মোদী ভয় করে ডক্টর ইউনূস সাহেবের সাথে সরাসরি বৈঠক করতে, অ্যাভয়েড করে গেছে। সেই ক্যাপাবিলিটি নরেন্দ্র মোদীর কাছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আগেও বলছি এখনো বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, ভারত একটা অযোগ্য লোককে প্রধানমন্ত্রী বানিয়েছে। আমরা আল্লাহ আমাদেরকে একজন যোগ্য লোককে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রদান করেছে, ইন্টারিম গভর্নমেন্টকে চিফ করেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস।
ভারতের যে বন্ধুগুলো বললাম, ভারতের পাশে বাংলাদেশ এখন শত্রু রাষ্ট্র। ভারত শত্রু অন্য মধ্যে শত্রু রাষ্ট্রে পরিণত করেছে। তারপর নেপাল ভারতের শত্রু, ভুটান ভারতের শত্রু, শ্রীলঙ্কা ভারতের শত্রু, ছোট্ট মালদ্বীপ সেটা পর্যন্ত লজ্জা লাগে না, সেটা পর্যন্ত লাথি মেরে তোমাদের সেনাবাহিনীকে বের করে দিয়েছে। ইন্দোনেশিয়া তোমাদের শত্রু বানিয়েছে। ইরানের সাথে সম্পর্ক খারাপ করেছে, ইরান বলছে তেল বন্ধ করে দিয়ে শত্রু বানিয়েছ। তুরস্ক তোমাদের শত্রু, আর তুরস্কের সাথে পাঙ্গা নিতে যেও না। ইরান এবং তুরস্কের সাথে পাঙ্গা নিতে যেও না, এগুলো অনেক হাই টেকনোলজির দেশ, রংবাজের সবার সাথে চলে না। কানাডা তোমাদের শত্রু, কানাডা লাথি মেরে মেরে তোমাদেরকে বের করে দিচ্ছি, লজ্জা নাই তোমাদের। আমেরিকা এখন শত্রু, আমেরিকা মোদিকে শুনেছি, মোদিকে সরানোর জন্য আমেরিকা সব কিছু করছে। তোমাদের বিজেপির অভিযোগ, রাহুল গান্ধী মিলে আমেরিকার সাথে মিলে মোদিকে হটানো উচিত। একটা অযোগ্য প্রধানমন্ত্রী, একে হটানো উচিত। শুভেন্দু শুনেছে অন্য দল করতে, এখন শুভেন্দু এসে ধান্দাবাজ এসে এখন বিজেপির ছায়াতলে আশ্রয় নিয়েছে। আমি শুনেছি শুভেন্দু গরুগ্রস্ত খাইতো, শুভেন্দু অস্বীকার করুক, গরুগ্রস্ত খায় না। ভারত এখন বাংলাদেশ থেকে টিট ফর ট্যাট, বরাবর হিসাবটা ভারত বাংলাদেশ থেকে পাবে। এখন আমাদের এখানে ইসকনকে উস্কে দিয়ে তোমরা অস্থিতিশীল করার চেষ্টা করেছো মোদি, ফেলিওর, ইউ আর ফেলিওর অ্যাট দ্যাট। তোমার কোনো কার্ডই চলবে না। সংখ্যালঘু হিন্দুত্ব যে কার্ডটা খেলতে চেয়েছো সেটা ফেলিওর। আমাদের হিন্দুরা বয়ান দিচ্ছে, অমুসলিমরা বয়ান দিচ্ছে এখানে যে আমরা একসাথে আগে ছিলাম, এখনও থাকবো। আর লালমনিরহাট একটা বিমানবন্দর, এটা ব্রিটিশ আমলের বিমানবন্দর, ব্রিটিশরা এটা জাপানের বিরুদ্ধে ব্যবহার করত। এখন এই বিমানবন্দরকে পাকিস্তান সরকার আসার পরে কিছু সংস্কার করেছিল, বাকি পয়সার অভাবে করতে পারেনি। এখন ডক্টর ইউনূস সাহেব এসে এটাতে হাত দিয়েছেন এবং তোমাদের পায়খানা পাতলা হয়ে গেছে। তোমাদের তিনটা কারণে তোমরা ডক্টর ইউনূস সাহেবকে ভয় করো। একটা হচ্ছে তোমাদের এই ডক্টর ইউনূস সাহেব তোমাদেরকে পাত্তা দেয় না, নরেন্দ্র মোদীকে পাত্তা দেয় না। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই লালমনিরহাটের বিমানবন্দরটা ডক্টর ইউনূস সাহেব পুনর্নির্মাণ করছেন এবং এটা করবেই। তোমাদের চিকেন নেকের ঘাটটা চেপে ধরার জন্য এটা করার দরকার, এটা করবে ইনশাল্লাহ, এটা হবে ইনশাল্লাহ। এবং এখন ড্রোন উড়িয়ে দিয়েছে, তোমাদের আরও ঘুম হারাম হয়ে গেছে। টার্কিশ ড্রোন উঠছে তোমাদের বর্ডার। পাকিস্তান বলছে বাংলাদেশকে যদি ভারতে আক্রমণ করে তাহলে পাকিস্তান সাথে আছে, পাকিস্তান ছাড়বে না ভারতকে। তাহলে এখন চিন্তা করো, তুমি সব জায়গায় তোমার দেশটা তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমার দেশটা। লালমনিরহাটে এইটা হবে। আর তোমাদের আরও আতঙ্ক, বাংলাদেশ পাকিস্তানের বন্ধু হয়ে যাচ্ছে, পাকিস্তানের বন্ধু বাংলাদেশ হবে না, কি হবে? তুমি তো হতে পারো নাই। বাংলাদেশ পাকিস্তান সব কিছু করছে, উজাড় করে দিচ্ছে। এখন পাকিস্তান বাংলাদেশের বন্ধু হবে যদি পারো। তুমি ভারত ঠেকাও, একেবারে ফেইলিওর একটা পররাষ্ট্রনীতি। এখন কেন তোমাদের পররাষ্ট্র সচিবকে পাঠাচ্ছ? নত জানো হচ্ছে, সামনের দিন আসছে, হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেবকে তোমাদের লাগবে, ডক্টর ইউনূস সাহেবকে তোমাদের লাগবে সামনে যে দিন আসছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।